Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু করছি এমি ক্রসের লেখা পোর্ট্রেট অফ সিস্টার এলসা। আজ আপনারা শুনবেন এই গল্পের 21তম পর্ব। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি পোর্ট্রেট অফ সিস্টার এলসা নভেলটির আজ 21তম পর্ব। বেগলেসফোর্ড 1645। স্যার রজার চেঁচিয়ে বলে উঠলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি এগো সবাই। ঝড় বাদলের রাতে ঘোড়া ছুটিয়ে চলেছেন তিনি। সময় থাকতে আমাদের ওখানে পৌঁছতেই হবে। স্যার রজারের পেছনে আরও দুজন অশ্বারোহীও তাদের ঘোড়ার গতি বাড়াল। 3 দিন আগে তারা লন্ডন থেকে যাত্রা করেছে। তাড়াতাড়ি পৌঁছবার জন্য আপ্রাণ চেষ্টা করছে তারা। যতটা পারে ঘোড়ার গতি বাড়িয়েছে। কেন্ট উপত্যকার কাছাকাছি আসতে আবহাওয়া ক্রমশ আরও খারাপ হয়েছে। কিন্তু এখন ক্রফোর্ড থেকে তারা আর মাত্র কয়েক মাইল দূরে আছে। বেগলেসফোর্ডের সেন্ট পিটার্স চার্চের চূড়া এখান থেকেই দেখতে পাচ্ছেন স্যার রজার। চার্চের চূড়া দেখা যেতেই ঘোড়া থামিয়ে দিলেন তিনি। নেমে এলেন ঘোড়ার পিঠ থেকে। ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে কাপড়ে মোড়ানো কারুকার্য করা ছোট্ট কাঠের খণ্ডটা বের করতেই আকাশে ফের ঝিলিক দিয়ে উঠল বিদ্যুৎ। অদূর থেকে ভেসে এলো একটা অন্য আর একটা কণ্ঠস্বর, এখানে। স্যার রজার ঘুরে তাকিয়ে দেখলেন চার্চের খোলা দরজার কাছে একটা লোক দাঁড়িয়ে আছে। সেদিকে একবার তাকিয়ে স্যার রজারের সঙ্গী আর এক অশ্বারোহী বলে উঠল, এই জিনিসটা ওই চার্চে রাখা কি ঠিক হবে? আমি ঠিক বুঝতে পারছি না কেন। কঠিন চাপা গলায় স্যার রজার বলে উঠলেন, তোমাকে বুঝতে হবে না, তুমি শুধু আমার আদেশ পালন করবে। চার্চের নিকটবর্তী হতে লোকটি বলল, আমার চিন্তা হচ্ছিল তুমি হয়তো আরো দেরি করবে। লোকটি এই সেন্ট পিটার্স চার্চের নির্মাণ কাজের টিমের প্রধান। স্যার রজার সেই বিশেষ জিনিসটা নিয়ে চার্চের ভেতর প্রবেশ করলেন। লোকটি আবার বলল, আজ সকালেই কাজ শেষ করেছে আমার লোকেরা, আর আজ সন্ধ্যের আগেই আমি আপনার নির্দেশ মতো ওদের ছুটিও দিয়ে দিয়েছি। কেন এই চেম্বার তৈরি হচ্ছে তার কারণ সম্পূর্ণ গুপ্তই রয়েছে। ওই চেম্বারের রহস্য কেউ কোনোদিন যাতে না জানতে পারে সব ব্যবস্থাই করে রেখেছি। ওই জিনিসটার মতো দামি। লোকটিকে মাঝপথে প্রায় থামিয়ে দিয়ে স্যার রজার মার্চ করতে করতে গির্জার অভ্যন্তরে ঢুকতে ঢুকতে বললেন, দামি কথাটা ভুল বললে বাট, এটাকে ওই চেম্বারে একেবারে কবরস্থ করতে হবে, আর ওটার কথা সম্পূর্ণ ভুলে যেতে হবে। আমরা তো বটেই, কেউ কোনোদিন যেন ওটার কথা জানতে না পারে। চেম্বারে প্রবেশের পথটা কোথায় দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, একেবারে গোপন পথ, আসুন। এই বলে বাট অল্টারের পাশ কাটিয়ে আরো কিছুটা এগিয়ে একটা মেঝের কাছে এলো। একটা বিশাল সুড়ঙ্গ সেখানে, অনেকগুলো পাথর যেন সরিয়ে নেওয়া হয়েছে সেখান থেকে। স্যার রজার জিজ্ঞেস করলেন, এখান দিয়েই নামতে হবে? বার্ট বলল, একেবারে স্টেপ বাই স্টেপ নামবার সিঁড়ি আছে স্যার। এমনিতেই এই চার্চের স্টোররুম হিসেবে একটা ছোট ঘর ছিলই নিচে। আপনার নির্দেশ মতো এই ছোট ঘরটাকেই আরো বড় করে তোলা হয়েছে।
আপনার কাজ হয়ে গেলেই এই পাথরগুলো দিয়ে এমনভাবে বুঝিয়ে দেওয়া হবে এই সুড়ঙ্গের মুখ যে কেউ ধারণাও করতে পারবে না যে নিচে একটা চেম্বার আছে। কথা বলতে বলতে বার্ট খেয়ালও করলো না স্যার রজারের হাতে কখন যেন উঠে এসেছে একটা ধারালো ছুরি। সে হঠাৎ তার বলিষ্ঠ বাম হাত দিয়ে বার্টকে টেনে ধরল পেছন থেকে, তারপর ডান হাতে ধরে রাখা ছুরিটা বার্টের গলায় চালিয়ে দিতে দিতে বলল, সরি বার্ট, তোমাকেও যেতে হবে, আমাদের এই কাজের কোনো সাক্ষী থাকবে না। বার্টের কণ্ঠনালী দুফাক হতেই বার্ট পাঠা কাটার মতো মেঝেতে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো এবং অনতি বিলম্বেই তার দেহটা স্থির হয়ে গেল। চেম্বারের প্রধান অংশে যাওয়ার করিডোর ধরে যেতে যেতে স্যার রজারের সঙ্গী স্যার থমাস বললেন, কি ঠান্ডা জায়গাটা না, টর্চটা জ্বলছে না কেন? মেন চেম্বারের কাছে এসে সামনের দিকে কিছুটা ঝুঁকে স্যার রজার বললেন, দরকারও নেই ওটা, এখন এই কাঠের ক্রসটাকে চেম্বারের ওই ঘরের কাছে কোথাও পুঁতে দিতে হবে। স্যার থমাস বললেন, প্রভুর কৃপায় কেউ এটাকে কোনোদিন খুঁজে পাবে না এমনটাই প্রার্থনা করি। কেউ এখানে যেন কোনোদিন পাও না রাখে। দুনিয়ায় এমন কোনো মূর্খ যেন না জন্মায় যেটাকে খুঁজে বের করে এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাবার মতো পাগলামি করবে। আর এর ভেতর বন্দি ওই অশুভ শক্তি এই চেম্বারের বাইরে বেরোতে পারবে না কোনোদিন, এটাও আমার প্রার্থনা। স্যার এডওয়ার্ড আর স্যার থমাসের পাশ কাটিয়ে যেতে যেতে স্যার রজার বললেন, এখন এসো, এটাকে এখানে রেখে সিল করে দিতে হবে এই জায়গা। স্যার এডওয়ার্ড জিজ্ঞেস করলেন, কাজ শেষ হলে কোনো মার্কিং করে রাখবে? স্যার রজার তার দিকে ঘুরে বললেন, কোনো প্রয়োজন নেই, আর অত কিছু করার সময়ও নেই। তার কথার মাঝেই স্যার থমাসের হাতের টর্চের আলো ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো। অভিশপ্ত ক্রসটাকে পুঁতে ফেলার কাজ শেষ, এখন এই চেম্বার। কথাটা বলতে যেতেই মুখের কথা মুখেই আটকে গেল স্যার রজারের। তিনি স্পষ্ট দেখলেন ঘরের ভেতর কোন ভৌতিক জাদুমন্ত্র বলে আরেকটি মূর্তির উদয় হয়েছে। মূর্তি ঠিক সেখানে দাঁড়িয়ে আছে, ঠিক যেখানে তিনি অভিশপ্ত ক্রসটাকে এইমাত্র পুঁতে রেখেছেন। স্যার রজার মনে মনে সাহস আনবার জন্য বললেন, তিনি নিশ্চয়ই চোখে ভুল দেখছেন। হাতের টর্চের ক্ষীণ হয়ে আসা আলো আর পাতাল কক্ষের এই অন্ধকারের মিশ্রণে চোখে ভুল দেখছেন তিনি। কিন্তু তারপরেই এক অভাবনীয় ঘটনা ঘটে গেল, যার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না। ঠিক এই সময় স্যার থমাসের হাতের টর্চের আলো তপ করে উঠল, আর সেই আলোয় স্যার রজার দেখলেন একটা ঘন কালো ছায়া ছায়া মুখ তাদের থেকে একটু দূরেই দাঁড়িয়ে তার দিকে চেয়ে তেতো হাসি হাসছে। স্পষ্ট মুখটাকে চিনতে পারলেন তিনি, জোনাথন ক্রেগ, ইভিল স্পিরিট। ওই তো, ভয়ার্ত স্বরে প্রায় চিৎকার করে বলে উঠলেন স্যার রজার, পালাও এখুনি, পালাও এখান থেকে। কিন্তু তার মুখের কথা শেষ হবার আগেই প্রচণ্ড একটা কিছু ভেঙে পড়ার শব্দ শোনা গেল। তারপরেই মাথার ওপর সিলিং ভেঙে ঝুরঝুর করে পড়তে লাগলো ছোট বড় পাথর। বিপদ বুঝে স্যার থমাস আর স্যার এডওয়ার্ড দৌড়ে পালাবার চেষ্টা করতে গিয়ে পারলেন। তার আগেই অসংখ্য পাথর ঢেকে ফেলল তাদের শরীর। অসহায় চোখে সঙ্গীদের শেষ পরিণতি দেখা ছাড়া কোনো উপায় রইল না স্যার রজারের। তার দেহ ঢেকে ফেলছে অজস্র ছোট বড় পাথর। জোনাথন ক্রেকের ভৌতিক মুখ তখনও তার দিকে চেয়ে নিষ্ঠুরভাবে হাসছে। না না, হঠাৎ চিৎকার করে উঠলেন স্যার রজার। তারপর পাথরের বৃষ্টির মধ্য দিয়ে নিজের মাথা আর দেহ বড় বড় পাথরের আঘাত থেকে বাঁচাতে বাঁচাতে করিডোর ধরে তিনি ছুটতে লাগলেন।
একেবারে ওপরে উঠে এসে খানিক থমকে দম নিতে পারলেন, কিন্তু তার হাত থামেনি। দুহাত দিয়ে যতটা সম্ভব পাথর দিয়ে বুঝিয়ে ফেলতে লাগলেন চেম্বারে ঢোকার সুড়ঙ্গের মুখটা। কতক্ষণ ধরে তিনি পাগলের মতো সুড়ঙ্গের মুখটা ঢাকার চেষ্টা করছিলেন, নিজেরও খেয়াল নেই। একটার সময় তার মনে হলো আর কিছু করার দরকার নেই এখানে। এই চার্চটাকে খুব শিগগিরই পরিত্যক্ত করে ফেলা দরকার, যাতে কেউ কোনোদিন আর এখানে পাও না রাখে। কেউ এখানে না এলে কেউ কোনোদিন এই গুপ্ত সুড়ঙ্গের হদিশও পাবে না। আর ওই সুড়ঙ্গের হদিশ না পেলে জোনাথন ক্রেকের অশুভ আত্মাও আর কোনোদিন বেরোতে পারবে না ওখান থেকে। চারপাশে চোখ বুলিয়ে স্যার রজার আশ্চর্য হয়ে দেখলেন নিচে চেম্বারের ভেতর থাকতে সিলিং থেকে বড় বড় পাথরখণ্ড বৃষ্টির মতো ঝরতে দেখেছিলেন, অথচ তার কোনো প্রভাবই নেই এখানে। কোথাও কোনো ধ্বংসের চিহ্ন নেই ওপরে কোথাও। এটা অসম্ভব, এটা কেমন করে হয়? কিন্তু পরক্ষণেই তার মনে হলো সম্ভব। জোনাথন ক্রেকের ইভিল স্পিরিটই হয়তো তার অশুভ ক্ষমতার সাহায্যে এই চার্চের কোথাও এতটুকু ক্ষয় হতে দেয়নি। নিচের সুড়ঙ্গটাও হয়তো গিয়ে দেখব আগের মতোই ঠিক আছে। পাথরে ঢাকা চেম্বারে ঢোকার সুড়ঙ্গের দিকে তাকাতে তার চোখের সামনে ভেসে উঠল তার দুই সঙ্গীর অন্তিম পরিণতি আর ক্রেকের প্রেতাত্মার সেই ভয়ঙ্কর অপার্থিব মুখের হাসি। ওই কাঠের ক্রসটার মধ্যে ওর আত্মা বন্দী হয়ে রয়েছে। থাকুক, ও যেখানেই থাকুক, চিরকাল পাতালের অন্ধকারে চিরকাল বন্দী হয়েই থাকুক, অন্তত এই পৃথিবীর বুকে যেন আর না ফিরে আসে। ফিসফিস করে বলে উঠলেন স্যার রজার, প্রভু, এই জায়গার কাছাকাছি যারা আছে তাদের সবার ওপর কৃপা করো প্রভু, তাদের রক্ষা করো। এই চার্চে যেন কেউ কোনোদিন আর না আসে, পরিত্যক্ত হোক এই জায়গা। প্রার্থনার মাঝেই হঠাৎ কেমন একটা অস্বস্তি হতে লাগলো তার। হঠাৎ অনুভব করলেন চার্চের ভেতরটা যেন একটু বেশি নিস্তব্ধ। বুঝিবা একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে। উঠে দাঁড়ালেন স্যার রজার। তারপর একটু অপেক্ষা করে লম্বা লম্বা পায়ে সদর দরজার দিকে এগোতে গিয়েও হঠাৎ থমকে গেলেন। কাঁধের ওপর দিয়ে একবার ঘুরলেন ফেলে আসা গির্জার অল্টারের দিকে, যেখানে এতক্ষণ বসে প্রার্থনা করছিলেন। চারিদিকে হঠাৎ একটা অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছে, অথচ একটু আগেও এতটা নিস্তব্ধতা ছিল না এখানে। রজার ভাবলেন হয়তো তিনি একা পড়ে গিয়েছেন বলেই স্বাভাবিকভাবেই এরকমটা মনে হচ্ছে। কোনো অশুভ আত্মার প্রভাব কেন হতে যাবে? দিন কয়েক আগেও যখন ওই অভিশপ্ত আত্মার বাহক ওই ক্রসটাকে কোনো গোপন জায়গায় গুম করে দেবার পরিকল্পনা করা হয়েছিল, তখন স্যার রজারের মনে হয়েছিল আদৌ কি তার সফল হবে? জোনাথন ক্রেকের অভিশপ্ত আত্মা ঠিকই বেরিয়ে আসবে, তাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। কিন্তু এখন শেষমেশ যাই হোক, কাজটা সম্পন্ন হয়েছে। এই চার্চটাকেই সিল করে দিতে হবে, কেউ যাতে আর কখনো এখানে প্রবেশ না করে। আমেন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কথাটা বলে স্যার রজার বেরিয়ে এলেন চার্চের বাইরে। আরও একটা কাজ তার বাকি রয়ে গেছে। এখানকার স্থানীয়দের বলে দিতে হবে তারা যেন কোনোভাবেই কখনোই চার্চে প্রবেশ না করে। কাজটা কঠিন হবে সন্দেহ নেই, কারণ একটা চার্চ যদি সিল করে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই মানুষের মনে কৌতূহল আরও চড়া হবে। তারা যেনতেন প্রকারে জানতে চাইবে কেন, কি কারণে একটা চার্চকে পরিত্যক্ত ঘোষণা করা হলো। কিন্তু এক্ষেত্রে স্থানীয় পুলিশরাই সহায়তা করতে পারে ব্যাপারে। তারা পাহারা দিক যেন কেউ এখানে কখনো না ঢুকতে পারে। এখন দেখা যাক এই পরিকল্পনা কতদূর সফল হয়। ভাবতে ভাবতে চার্চের সদর দরজা বাইরে থেকে জোরে বন্ধ করে দিলেন স্যার রজার।
শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।